কয়েকদিন পরে ভোট, আপনারা সবাই সচেতন মানুষ, আপনারা নিশ্চিতভাবে আপনারা সবাই আপনাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনারা কে কাকে ভোট দেবেন, কাকে সমর্থন করবেন। আপনাদের এই সিদ্ধান্তের প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা জানি যে অত্যাচার, যে দাদাগিরি সহ্য করতে হয়েছে এই এলাকার মানুষকে, বারুইপুরের জয়নগরের মানুষকে গত 10 বছর ধরে, 15 বছর ধরে, 16 বছর ধরে যে অত্যাচার এখানে মানুষ সহ্য করছে, আমাদের সামনে একটা সুযোগ এসেছে এই অত্যাচারের দিনকে শেষ করার। এই অত্যাচারের দিনকে সামনের 1 তারিখ আপনারা শেষ করবেন, সৃজনকে আপনারা জেতাবেন, আপনারা বামপন্থীদেরকে, বাম কংগ্রেস জোটকে এখান থেকে জেতাবেন। আপনাদের কাছে আমাদের এই আশা আছে, আপনাদেরকে অনুরোধ করছি। যেমন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে 3টে কথা বলছি। প্রথম কথা, যেটা জামালদা বলার সময় বলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এনআরসির নাম করে প্রচার করে 2021 সালে ঝেঁটিয়ে ভোট পেয়েছেন। এই যাবতীয় অঞ্চলে এসে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই প্রচার করেছিলেন যে তৃণমূলের হাজার দোষ থাক তবু সবাই একসঙ্গে তৃণমূলকে ভোট দাও, কেননা তৃণমূল যদি হেরে যায় তাহলে বিজেপি জিতে যাবে, বাংলার মুসলমানের সর্বনাশ হবে, বিজেপি এসে সিএ এনআরসি করবে। তৃণমূলের হাজার অত্যাচার, হাজার দাদাগিরি, হাজার খুন, সন্ত্রাস, রংবাজি, লুটপাট সহ্য করেও বাংলার মুসলমান মানুষ এক ধাসে তৃণমূলকে ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা শুনে, যে উনি সিএ এনআরসির হাত থেকে বাংলার মুসলমানকে রক্ষা করবেন। ভোটে উনি জিতলেন। ভোটে জেতার পরে উনি কি করলেন? একটা 19 বছরের ছেলে আনিস খান, যে সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে লড়ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে পুলিশ পাঠিয়ে মাঝরাত্রিরে বাপের সামনে থেকে টেনে নিয়ে গিয়ে 19 বছরের আনিস খানকে খুন করলেন। আর তার সঙ্গে কি করলেন? আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে বাংলার মুসলমানকে সকাল বিকেল 1 ঘন্টা অন্তর অন্তর যে লোকটা এনআরসি করে বাংলাদেশ তাড়িয়ে দেওয়ার ভয় দেখাতো, হুমকি দিত, সেই বাবুল সুপ্রিয়কে নিয়ে গিয়ে তৃণমূলের ক্যাবিনেটের মন্ত্রী করলেন। আজকে বাংলার দিকে তাকিয়ে দেখুন, এখানে আনিস খানের লাশ কবরের তলায় শুয়ে থাকে, আর আনিস খানের কবরের ওপর দিয়ে বাবুল সুপ্রিয় লালবাতি গাড়ি চলে যায়। এই হচ্ছে আজকে পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। উনি আজকে ঘুরে ঘুরে অন্যদেরকে গ্রেফতার করেন, শুভেন্দু গ্রেফতার, মিঠুন চক্রবর্তী গ্রেফতার, এই গ্রেফতার, সেই গ্রেফতার। এই শুভেন্দুরা গ্রেফতার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি মমতা ব্যানার্জি, আপনি বলুন তো, আপনার থেকে বড় গ্রেফতার, আপনার থেকে বড় বেঈমান, আপনার থেকে বড় নেমোখারাম বাংলার মাটিতে এর আগে কে জন্মেছিল? যে কংগ্রেসের ঘরে আপনার জন্ম হয়েছিল, যে কংগ্রেস আপনাকে কালীঘাট থেকে তুলে নিয়ে গিয়ে দেশের মন্ত্রী বানিয়েছিল, সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে তাদের 1 নম্বর শত্রু বিজেপিকে আপনি পশ্চিমবাংলায় নিয়ে এসে বিজেপির ক্যাবিনেটে মন্ত্রী হয়েছিলেন দিল্লিতে। আপনার থেকে বড় নেমোখারাম বাংলায় আর কে আছে? যে বাংলার মুসলমান হাজার যন্ত্রণা, হাজার বঞ্চনা সহ্য করে আপনাকে সমর্থন করলো, আপনার দলকে জেতালো। এইবার লোকসভা ভোটে পশ্চিমবাংলার 42টা কেন্দ্র, 42টা কেন্দ্রের মধ্যে 8টা কেন্দ্রে আপনারা জানেন সেখানেও তৃণমূলের লোক আছে, যারা তৃণমূলের দেওয়াল লিখেছে, মিটিং করেছে, মিছিল করেছে, তারা আছে। তৃণমূলের এমএলএ আছে, তৃণমূলের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছে, তৃণমূলের পঞ্চায়েতের প্রধানরা রয়েছে, জেলা পরিষদ মেম্বাররা রয়েছে, অনেক তৃণমূল কর্মী আছে যারা হাজার দুর্দিনের মমতা ব্যানার্জিকে ছেড়ে যায়নি, তৃণমূলকে ছেড়ে যায়নি। আপনি মমতা ব্যানার্জি কি করলেন? 42টা আসনে প্রার্থী ঘোষণা করলেন ব্রিগেড থেকে। 42 জন প্রার্থীর মধ্যে 8 জন প্রার্থী হচ্ছে বিজেপি থেকে নিয়ে আসা লোক। 3 জন লোকের মধ্যে আজকের তারিখে বিজেপি এমএলএ, বিধানসভায় তারা বিজেপির এমএলএ, লোকসভায় তৃণমূলের প্রার্থী। আপনি মমতা ব্যানার্জি, আপনি বিজেপির নাম করে ভোট জিতবেন, তারপরে ভোটে জেতার পরে বিজেপি থেকে দাঙ্গাবাজগুলোকে নিয়ে এসে ঘাসফুল চিহ্ন দিয়ে ওদেরকে আবার লোকসভা প্রার্থী করবেন। আর আপনার দলের কর্মীগুলোর জন্য আমাদের মায়া হয়, করুণা লাগে। 5 বছর ধরে ওদেরকে মমতা ব্যানার্জি বোঝায় যে বাবা বিজেপি তোমার শত্রু, বিজেপির বিরুদ্ধে স্লোগান দাও, মিটিং করো, মিছিল করো, দেওয়াল লেখো। 5 বছর ধরে দিদির কথা শুনে দিদির ভাইরা বিজেপির বিরুদ্ধে মিটিং করে, মিছিল করে, দেওয়াল লেখে। তখন 5 বছর পরে যখন ভোট আসে, তখন মমতা ব্যানার্জি সেই তৃণমূল কর্মীদেরকে ডেকে বলেন, একদিন যা বলেছিলাম তোমাদেরকে মনে করেছিলাম ওসব ভুলে যাও, এতদিন যে বিজেপি নেতার বিরুদ্ধে দেওয়াল লিখেছ, এবার লোকসভা ভোটে সেই বিজেপি নেতার হয়ে দেওয়াল লেখো। একদিন যে বিজেপি নেতাকে গালাগাল দিয়েছ, এবার সেই বিজেপি নেতার নাম টি শার্টে ছাপিয়ে ওই টি শার্ট পরে রাস্তায় মিছিল করো। এই হচ্ছে মমতা ব্যানার্জি। আপনার থেকে বড় দরকার, আপনার থেকে বড় নেমোখারাম বেঈমান আর কি আছে? যাদবপুর লোকসভা কেন্দ্র আজকে দেখছিলাম, এখানে আস্তে আস্তে মোবাইলে দেখছি ওর মনুজর ভাইপো কোথায় মিটিং করেছে, ভাঙড়ে কোথায় মিটিং করতে গিয়ে বলছে
যাদবপুর হচ্ছে এমন লোকসভা কেন্দ্র যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। যাদবপুর থেকে উনি জিতে প্রথমবার এমপি হয়েছিলেন। যাদবপুর কেন্দ্র আমাদের কাছে এক পুণ্যভূমি। যাদবপুর তৃণমূলের কাছে এমন পুণ্যভূমি, আপনাদের বলছি, গত 15 বছর ধরে যাদবপুরের দিকে তাকিয়ে দেখুন, এক একটা করে প্রার্থী করছেন যাদবপুরে। প্রত্যেকে সমস্ত হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। কতগুলো লোকজনকে কখনো কবির সুমন, কখনো সুব্রত বসু, কখনো মিমি চক্রবর্তী, এবার আর একটাকে নিয়ে আসে সায়নী ঘোষ। এর আগে 2009 সাল থেকে যাদবপুরে তৃণমূল জিতছে। কিরাম জিতছে? এমন লোকগুলোকে প্রার্থী করছে। মানে আমাদের রাজনীতিতে একটা কথা আছে, অনেক সময় বলে যে ভোটের আগে তো এরা এসছে, বড় বড় কথা বলছে, ভোটে হেরে গেলে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। যদি এরা হেরে যায় তাহলে এদের পাত্তা পাওয়া যাবে না। এরা অনেক কথা আছে রাজনীতিতে, আপনারাও শুনেছেন। যাদবপুরে মমতা ব্যানার্জি এমন লোককে এমপি করে আনে যারা কিনা ভোটে হেরে গেলে ছেড়ে দিন, ভোটে জিতে গেলেও ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। মানুষ ভোট দেয় ওরা জেতে, সেই যে আবির খেলে বাড়ি গেল, তারপর থেকে কোনোদিন ধরা যায় না। কি কবির সুমন, কি সুব্রত বসু, কি মিমি চক্রবর্তী, এখন আবার একটা ফিল্ম স্টারকে নিয়ে এসছে। আমরা বলছি সৃজন কোনো ফিল্ম স্টার নয়, কিন্তু সৃজন মানুষের লড়াই আন্দোলনের খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রামের স্টার। ও দায় বেদায় বিপদে আপদে মানুষের সঙ্গে ছিল, মানুষের সঙ্গে আছে, মানুষের সঙ্গে থাকবে। ও যাদবপুরে শুটিং করতে আসেনি, ও যাদবপুরে লড়াই করতে এসছে, ও যাদবপুরের মানুষের আত্মীয় হতে এসছে। ও দায় বেদায় বিপদে আপদে আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে নিয়ে খালি আপনাদের সমর্থন নয়, আপনাদের পরামর্শ নিয়েও কাজ করবে। আমার শেষ দুটো কথা আপনাদেরকে বলার, দেখুন আপনারা এখন দেখবেন দিদির গুরুচোর ভাইপোর এখন একটা কাজ হয়েছে, ঘুরে ঘুরে সব জায়গায় করে বেড়াচ্ছে খাওয়া খারাপ বুঝে। যদি আমরা হেরে যাই, মানে তৃণমূলের কথা বলছে, যদি তৃণমূল হেরে যায় তাহলে বলছে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। কেন রে গুরুচোর, তোর বাড়ির আলমারির টাকা কার বাপের টাকা? ওগুলো কার বাপের টাকা? গুরুচোর তুই চাইবে বন্ধ হয়ে যাবে? এই বাংলায় বার্ধক্য ভাতা চালু করেছিলেন জ্যোতি বসু, বিধবা ভাতা চালু করেছিলেন বামফ্রন্ট সরকার, বেকার ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার। কোনদিন শুনেছেন বামফ্রন্ট সরকার বলছে, জ্যোতিবাবু বুদ্ধরা বলছেন যে সিপিএম কোথাও হেরে গেলে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে? কোনদিন শুনেছেন? বামফ্রন্ট সরকারের সময় 2008-এ এই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ আমরা হেরে গেছিলাম, বার্ধক্য ভাতা বন্ধ হওয়ার হুমকিও দিয়েছিল। 2009-এ এই যাদবপুর লোকসভা আমরা হেরে গেছিলাম, জয়নগর আমরা হেরে গেছিলাম, কেউ বলেছিল বেকার ভাতা বন্ধ হয়ে যাবে? আমরা জানতাম টাকাগুলো কারো বাপের টাকা নয়, কোনো সরকারের বাপের টাকা নয়, ওগুলো মানুষের টাকা, মানুষ পাচ্ছে। আমরা বলছি কোন রকম মিথ্যে গুজবে কান দেবেন না। আমরা জিতলে, তৃণমূল হারলে 10টা নয়া পয়সা কোন সরকারি প্রকল্পে বন্ধ হবে না। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যাবতীয় সরকারি প্রকল্প যেমন চলছে তেমন চলবে, যেমন টাকা পাচ্ছেন তেমন পাবেন, আরো ভালো করে চলবে। খালি একটা জিনিস বন্ধ হবে, কি? খালি একটা জিনিস বন্ধ হবে। আজকে একটা লক্ষ্মী ভান্ডারের লিস্টে নাম তুলতে গেলে যে তৃণমূলকে আগে 2,000 টাকা দিয়ে তখন নাম তুলতে হয় লিস্টে। আজকে একটা বাড়ি তৈরি, আপনার বাড়ি নেই মাথার ওপর, তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের 3 তলা বাড়ি, তার নামে আবাসের টাকা স্যাংশন হয়ে যাচ্ছে, আবাসের টাকায় তার স্কুটার টাকা, বাইক টাকা স্ট্যান্ড তৈরি হচ্ছে, গ্যারেজ তৈরি হচ্ছে। আর যে মানুষের মাথার ওপর ছাদ নেই, তার বাড়ি তৈরির টাকা আসছে না, তাকে আগে মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে, চড়া সুদে বন্ধন ব্যাংক থেকে ধার নিয়ে তৃণমূলের নেতাকে আগে 40,000 টাকা 25,000 টাকা হাতে তুলে দিতে হচ্ছে। তারপরে তার বাড়ির ইন্সপেকশন হচ্ছে, তার জমির ইন্সপেকশন হচ্ছে, চেক তৈরি হয়ে আসছে। এই যে জুলুমবাজি, সৃজন জিতলে, আমরা জিতলে তৃণমূলের এই কাঠমানি বন্ধ হবে, জুলুমবাজি বন্ধ হবে। ওদের মিটিং এ যেতে হবে, মিছিলে যেতে হবে, নাহলে সরকারি লিস্ট থেকে আপনার নাম কাটা যাবে। এই জুলুমবাজি বন্ধ হবে। সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন। আর আপনাদের এও বলছি, মমতা ব্যানার্জির ওই গরুচোর কয়লাচোর ভাইপো যদি ভেবেছে যে কোথাও ওরা হেরে গেলে মানুষকে জব্দ করার জন্য, টাইট দেওয়ার জন্য, কিছুদিনের জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা কি আবাস যোজনার টাকা বন্ধ রাখবে, তাহলে আপনাদের একটুকু বলছি, যদি পার্থ অর্পিতার খাতের তলা থেকে টাকা বার করতে পেরে থাকি, তাহলে নবান্ন থেকেও লক্ষ্মীর ভান্ডারের টাকা বার করতে পারবো। ওইটুকু দম আমাদের আছে, কারণ বাপের ক্ষমতা আমাদের 10টা নয়া পয়সা বন্ধ করার। আর যদি সিপিএম যেতে, যদি বামফ্রন্ট যেতে, যদি সৃজন যেতে, তাহলে আপনার টাকা আপনি পাওয়ার পরে, সেটা 100 দিনের কাজের টাকা হতে পারে, অন্য যে কোনো টাকা হতে পারে,
কোন তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না আপনার কাছে গিয়ে বলে তোমার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, কিছু টাকা তুমি রেখে বাকি টাকাটা আমাদেরকে দিয়ে দিতে হবে। কোন তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এই রংবাজি করা, যদি বামপন্থীরা জিতেছে, যদি জিতেছে। আর আমার শেষ কথা আপনাদেরকে বলছি, এবং একটা হিন্দি দ্বারা কথা আছে, লাখকে ভোট বাদশা নেই মানতে, যার লাখকে বোঝার উদ্দেশ্যে মুখের কথায় বুঝবে না। আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক, কিন্তু শান্তিপূর্ণ ভোট যদি কোথাও তৃণমূল হতে না দেয়, যদি কোথাও তৃণমূল ভোট দখল করতে চায়, এই জরুরত খামের মতো যদি কোথাও সন্ত্রাস করতে চায়, তাহলে কি করতে হবে মোহাম্মদ সেলিম দেখিয়ে দিয়েছে। মুর্শিদাবাদ নিয়ে কথা হচ্ছিল একটু আগে, বুথে তৃণমূলের জাল এজেন্ট ঢুকেছিল। আমরা শুভেন্দু অধিকারীর মতো ওই আদালতের ভরসায় আর রাজ্যপালের ভরসায় মরা কান্না কাঁদিনি। যেখানে বুথে তৃণমূলের জাল লোক ঢুকেছিল, মোহাম্মদ সেলিম গেছে চুলের মুঠি ধরে বুথ থেকে বার করে রাস্তায় টেনে নামিয়েছে। এই কাজ করতে হবে প্রতিটা বুথে। জানবেন, যদি বুথকে রক্ষা করা যায় তাহলে বাংলাকে রক্ষা করা যাবে। জিততে হবে, বুথকে রক্ষা করে জিততে হবে। এবং সোজা কথা আপনাদেরকে সোজা ভাবে বলছি, দেখুন তৃণমূলের আপনারা বুঝতেই পারছেন, এতদিনে বুঝে গেছেন ওদের পুলিশ ছাড়া কিচ্ছু নেই। পুলিশ না থাকলে ওদের ছেলেমেয়েরা ওদেরকে বার্তা দেয় না। পুলিশের ভরসায় তৃণমূল চলে, পুলিশ থানা থেকে আর বিডিও অফিস থেকে। আপনাদের পাড়ায় আপনাদের গ্রামে যে তৃণমূলের অফিস রয়েছে, আপনি 1 বছর তৃণমূলের অফিসকে বন্ধ করে রাখুন, কোনো অসুবিধা হবে না, তৃণমূল ঠিক থাকবে। কিন্তু এলাকার থানাকে একবেলা বন্ধ করে রাখুন, দেখবেন তৃণমূল হয়ে যাবে। থানা নেই, পুলিশ নেই, মানে তৃণমূল নেই, তৃণমূল হওয়া। তাই যদি বুথ রক্ষা করতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেন, সোজা কথা সোজাভাবে বলছি, কখনো এটা বলবো না যে কোনো অসুবিধা হবে না, অসুবিধা হবে। তৃণমূল পুলিশকে দিয়ে 2-4টে মামলা মোকদ্দমা ফরেস্ট কেস সব করাবে, দুটো লোককে থানায় তুলে নিয়ে যাবে, এক রাত লকাপে রাখবে, একটু কিছু 4টে কেসের নাম জড়িয়ে দেবে, এইসব করবে। আপনাদের পরিষ্কার বলছে, এবং এই কথা যে আমার একার কথা নয়, সিপিআইএম এর পক্ষ থেকে বলছে, আমাদের পার্টির পক্ষ থেকে বলছি, ওদের বিরুদ্ধে লড়াই করে, ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় ওদের বিরুদ্ধে লড়াই করে বুথকে রক্ষা করতে গিয়ে মামলা মোকদ্দমা কেস কাবারি যা হবে, জানবেন ওরা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার নয়, ওরা বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব, আমাদের পার্টির দায়িত্ব। প্রতিটা মামলা মোকদ্দমা, প্রতিটা কেস কাবারির দায়িত্ব সিপিএম নেবে, আমাদের পার্টি নেবে। এবং তাহলে আমাদের কর্মী যারা আছে, যারা কংগ্রেসের কর্মী আছে, তাদের জন্য নয়। যদি অন্য কোনো দলের কোনো কর্মীর কারণে আমাদের কথা বলছে, আইএসএফ হতে পারে, বিজেপি হতে পারে, অন্য যে কোনো দল হতে পারে, অন্য যে কোনো দলের কর্মী যদি আমাদের কথা শোনেন, আপনাকে বলছি, বুঝে ভোটের দিন বুথে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যা মামলা মোকদ্দমা কেস কাবারি হবে, যা অসুবিধা হবে, আপনার দল আপনার পাশে থাকুক কি না থাকুক, আমরা থাকবো আপনার পাশে, আমরা থাকবো, আমাদের দল থাকবে আপনার পাশে। যাবতীয় মামলা মোকদ্দমা থেকে, যাবতীয় পুলিশ ঝঞ্ঝাট থেকে আপনাকে বার করে আনার দায়িত্ব আমাদের। আর এখানকার পুলিশকেও বলছি, ভাই টাকাটা পাবলিকের ট্যাক্সের টাকা থেকে আসে, মমতা ব্যানার্জির ছবি বিক্রির টাকা থেকে আসে না। অনেক দালালি করেছেন, এবার দালালিটা বন্ধ করুন। অনেক দালালি করেছেন, দালালি বন্ধ করুন। এখানে দলীয় ঘাঁটিতে গ্রাম পড়ানোর সময় থেকে আজকে পর্যন্ত এই ভোটকে কেন্দ্র করেও পুলিশের কাজ আমরা দেখছি, পুলিশের রংবাজি, পুলিশের চোখ রাঙানো আমরা দেখছি। আমরা লড়াই করছি তৃণমূলের সঙ্গে, আমাদের লড়াই বিজেপির সঙ্গে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদেরকে বুঝে দিতে দিন। আপনি সরকারের টাকায় মাইনে পেয়ে চাকরি করছেন, আপনাদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু যদি মনে করেছেন যে মমতা ব্যানার্জির হাওয়াই চটি মাথায় নিয়ে থানায় পুলিশের চেয়ারে বসে থাকবেন, তাহলে এইটুকু বলতে পারি, যদি তৃণমূলের মন্ত্রীগুলোর বেআইনি টাকার লিস্ট বার করতে পারি, তাহলে তৃণমূলের 24টা পুলিশ অফিসারেরও বেআইনি সম্পত্তির লিস্ট বার করতে পারবো। আর যদি পার্থকে জেলে ঢোকাতে পেরে থাকি, যদি জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে ঢোকাতে পেরে থাকি, যদি অনুপ্রভ মন্ডলকে জেলে ঢোকাতে পেরে থাকি, তাহলে মমতা ব্যানার্জির হাওয়াই চটি চাটতে চাটতে এখানকার থানার যে আইসির জিভে নীল দাগ পড়ে গেছে, ওই আইসিকেও জেলে ঢোকাতে পারবো, এর বিরুদ্ধে ওকেও কোর্টে নিয়ে গিয়ে বদমাশ করাতে পারবো, যদি নিজের দায়িত্বের বাইরে বেরিয়ে তৃণমূলের হয়ে বেশি দালালি করতে গেছে। আর যদি খুব তৃণমূল করার ইচ্ছে হয়, পুলিশের চাকরি ছেড়ে, যেরকম একজন পুলিশ অফিসার, আইপিএস অফিসার পুলিশের চাকরি ছেড়ে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছে, সেরকম পুলিশের চাকরি ছেড়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে ভোটে দাঁড়ান, তৃণমূল নেতার মতো করে কাজ করুন। থানায় বসে পাবলিকের ট্যাক্সের টাকায় গেলে অমতি পড়ে যদি তৃণমূল নেতার মতো কাজ করতে গেছেন, তাহলে পাবলিক এবার গা থেকে উর্দিটাকে খুলে বাজারের মাঝখানে দাঁড় করিয়ে রেখে দেবে। আর আমরা বলছি, এটা কোনো ফাঁকা আওয়াজ ভাববেন না। পঞ্চায়েত আপনারা জানেন,
আমরা পঞ্চায়েতের আগেও বলেছিলাম তৃণমূলের গুন্ডাকে তো বুঝেই নেব, কিন্তু পাবলিকের টাকায় মাইনে পাওয়া সরকারি অফিসারগুলো যারা বেশি চামচাগিরি করছে ওদেরকেও বুঝে নেওয়ার সময় এসছে এবং ওদেরকেও বুঝে নেওয়া হয়েছে। থানার একের পর এক থানার পুলিশ অফিসার থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বহু জায়গাতে যে সমস্ত সরকারি লোকেরা পঞ্চায়েতে তৃণমূলের হয়ে কাজ করেছে তাদের মধ্যে অনেককে পঞ্চায়েত ভোটের পরে আদালত অব্দি টেনে নিয়ে গিয়ে সাসপেন্ড করিয়েছি, অনেকের মাইনে বন্ধ করিয়েছি, অনেকের চাকরি নিয়ে আজকে টানাটানি চলছে, কয়েকটাকে জেলও কাটানো হবে। আমরা বলছি আমাদের সাথে বেকার টক্করটা নিতে আসবেন না। লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের সঙ্গে, বিজেপি তৃণমূলের সঙ্গে লড়াই করছি। হয় পুলিশের কাজ করুন পুলিশের মতো করে, নয় থানায় চুপচাপ বসে থাকুন। তৃণমূলের দালালি করলে বোঝাপড়া আপনার সাথে ফুটবল করতে পারে। আপনাদের সবার কাছে বলছি ভয় পাওয়ার দিন কেটে গেছে, এখন পাল্টা। ওরা একবার চোখ রাঙালে পাল্টা চোখ রাঙানোর দিন চলে এসেছে। ওই লড়াই করতে হবে, ওই লড়াই করতে হবে ওদের চোখে চোখ রেখে। যা হবে যা হবে ভালো কি যান নাকি ও যা ভালো মন্দ যা হবে একসাথে বলেছি, একসাথে বুঝবো, কিন্তু কোন রকম চোখ রাঙানি, কোন রকম ভয় ভীতিতে আর ফিরে আসা যাবে না। বুথকে রক্ষা করতে হবে, বুথকে পাহারা দিতে হবে, বুথকে রক্ষা করে সৃজনকে এখান থেকে জিতিয়ে পাঠাতে হবে এবং আপনাদের সবার দোয়ায়, সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে ও জিতবে। খালি তাই নয়, আগামী দিনে আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদেরকে সঙ্গে নিয়ে ও কাজ করবে। প্রার্থী আজকেও কংগ্রেসের বামফ্রন্টের প্রার্থী, কিন্তু জিতে গেলে এমপি সৃজন খালি বামপন্থীদের এমপি, কংগ্রেসের এমপি হবে না। সৃজন গোটা যাদবপুরের সব মানুষের এমপি হবে। যারা তৃণমূল করেছেন, যারা বিজেপি করেছেন, যারা আইএসএফ করেছেন, তাদের জন্য কাজ করবে সৃজন, সবাইকে সঙ্গে নিয়ে। আপনাদের কাছ থেকে এই সমর্থন চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।